দেখো আচ্ছা, এখানে আমরা বলেন। বোর পরমাণু মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে কি বলা হয়? প্রধান শক্তি স্তর বলা হয়। আমরা অলরেডি এগুলো সব জেনেছি। এখানে মূল বিষয়টা হচ্ছে যে 2n² সূত্র দিয়ে প্রতিটি অরবিটে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। 2n² সূত্র অনুসারে 2, 8, 18, 32 এটা হলো থাকতে পারে। ঠিক আছে? Yes, sir. তো যখনই আউটবাউ আসলো তখনই দেখা গেল যে 18-র পরে মানে পটাশিয়াম থেকে শুরু করে আর কোনো মৌলই R2n² সূত্রকে মেনে চলতেছে না। 2n² সূত্রে দেখা যাচ্ছে যে আমরা আর্গনের বেলায় দেখছি 18 না, 2, 8, 8, তার মানে 18, 2, 8, 8 8, 2 8 18। হুম, চলে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার স্যার, পেয়েছি। এখন এখানে গতদিন যে বলছিলাম যে আমাদের 2n² যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা এখানে যে চারটা মৌল যে ব্যতিক্রম বলেছিলাম, যারা দেখা যাচ্ছে আউটবাউয়ের নিয়মেরও ব্যতিক্রম। তো সাধারণত তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এই মৌলটা 2n² ব্যতিক্রম কেন, বা এই মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন। তাহলে একটা হলো সাধারণভাবে ব্যতিক্রম করা, 18-র পর থেকে ব্যতিক্রম যারা 2n² সূত্রকে মানে না। তার মানে 2, 8, 1 সোডিয়ামের কত 2, 8, 1, পটাশিয়ামের কত 2, 8, 8, 1, 2, 8, 2, 8, 8, 1 হিসাবে কি হওয়া উচিত ছিল? 2, 8, 9 হওয়া উচিত ছিল, তা না হয়ে ওইটা হয়। কারণ আউটবাউ নীতি দ্বারা এখানে নির্দেশিত হয় যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে, শক্তি স্তরের যে উপশক্তি স্তরের যে মান, সেখানে নিম্ন মানে ইলেকট্রন আগে কম শক্তি স্তরে আগে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে আগে যাবে হ্যাঁ বেশিতে যাবে। সময় এখন আসেনি না? বেশি শক্তির স্তরে। তাহলে এখানে না স্যার। ইলেকট্রন বিন্যাসগুলো রয়েছে। আশা করি তোমাদের এই বিন্যাসে কোনো সমস্যা হয় না। ঠিক আছে? চারটা বিন্যাস দিয়েছিলাম, বিন্যাসে কোনো সমস্যা নেই তো? ক্রোমিয়াম, কপার, না মলিবডেনাম স্যার। আর সিলভার। সিলভার হুম, কপার আমরা এখানেও এই যে উপশক্তি স্তরের ধারণা এখানে যেটা দেওয়া আছে তা বাদেও আমি তোমাদেরকে এগুলো শিখিয়েছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। যাদের কাছে সেই শীটগুলো আছে তারা নিশ্চয়ই এটা খুঁজে পাবা ইনশাল্লাহ। তোমাদের যাদের কাছে শীটগুলো রয়েছে শীটগুলো খুললেই এটা পেয়ে যাবা। কথা বুঝছো? জি আমদাদে বলো না, আছে তোমাদের কাছে? যাক, থাকলে ভালো। আচ্ছা, অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হবে সেটা এই সূত্র দ্বারা নির্দেশিত হয়। ঠিক আছে? এস অরবিটালে কয়টা থাকবে সেটা তুমি এই সূত্র দিয়ে যেখানে এস এর মান হলো 0, এস এর মান কত? 0 পির মান হলো 1, 1 ডির মান 2 2 এফ এর মান 3। 3 তুমি যদি 2 × 12 + 1 এইখানে এল এর মান যদি 0 বসাও তাহলে দেখবা 2 হয়। 2 হবে, অর্থাৎ এস এ ইলেকট্রন ধরে দুটো। যদি পি এর মান এল এর মান যদি 1 বসাও তাহলে 2 আর 1 3, 3 দ্বিগুণ 6, তখন 6 দেখবা যে মানে পিতে ধরবে কয়টা? 6টা। তারপরে যদি ডি এর মান 2 বসাও মানে এল এর জায়গায় যদি 2 বসাও তাহলে দেখবা যে হচ্ছে কয়টা? 10টা ধরবে। 10টা। 10টা 10 তাহলে এইটা দিয়ে আসলে 2 × 12 + 1 আসলে কি? এইটা আসলে সেইটা যেটা দিয়ে মোট ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা বের করা যায়। ওকে, এখন আমার একটা কোশ্চেন, সেই কোশ্চেনটার উত্তর দাও। স্ক্যান্ডিয়ামের 37তম ইলেকট্রনটি
লেখো স্ক্যান্ডিয়ামের 37তম ইলেকট্রনটি 4D-তে না যেয়ে 5s-এ যায় কেন? স্ক্যান্ডিয়ামের 37তম ইলেকট্রনটি 4D-তে না যেয়ে 5s-এ যায় কেন? লিখেছো? জি স্যার। উমাইদ কিন্তু মজাটা ধরতে পারিনি। কথা বুঝছো? রাকেশের নাম তো শেষ করিনি। বদমাইশ। আমি একটা কি এর সম্রাট, তা স্যার আমার নামটা চেঞ্জ করলি স্যার, কি অনেক খারাপ লাগে না? না, আমি ভালো করে সম্রাট দিচ্ছি। বানাই দিয়েছেন তো। এই যে এবার দিছি, পছন্দ হয়েছে? আগে দা পেইন পাইন স্যার হয় স্যার। তাহলে 4D আমরা এখানে প্রথমেই লিখব যে আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, এরপরে পরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। শক্তি স্তরে তাহলে এখানে n প্লাস এল এর মান অনুসারে লেখো n প্লাস এল এর মান অনুসারে 4D সমান 4 প্লাস 2 সমান 6। লিখতেছো রানী, তোহাতুনা, জি জি স্যার। স্যার। আমি না স্যার আছে? লিখতে দিন। এবং n প্লাস এল এর মান অনুসারে 5s সমান 5 প্লাস 0 সমান 5। তাহলে 5s এর মান হলো কত? কি নিবি? 5 5 s এর মান 0, 5s equal to 5। হুম, তাহলে এখানে কম মান কোনটা? নিম্ন শক্তি আচ্ছা 5 5s, 5s আর বেশি কোনটা? 5 4D 4D 4D। 4 সো যদিও 4D হলো চতুর্থ কক্ষপথ আর 5s হলো পঞ্চম কক্ষপথ, সো সে পঞ্চম কক্ষপথে চলে যাবে, 5s এ চলে যাবে, 4D-তে না যেয়ে। তাহলে আমাদের সামনে অনেকগুলো থাকতে পারে, কিন্তু আমরা দুটো মনে রাখলে হবে। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না যেয়ে 4s-এ যায় কেন? আর এটা কি বলছি? রুবিডিয়াম হবে এটা। সরি, এটা রুবিডিয়াম রুবিডিয়াম? হবে। হ্যাঁ, আরবি। দেখছো? রুবিডিয়ামের 37তম ইলেকট্রনটি জি স্যার। 4D-তে না যেয়ে 5s-এ যায় কেন? 5s এ যায় কেন? হুম, মনে থাকবে? হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার। ওকে, এইবার তোমরা আমাকে ওই চারটার বিন্যাস করে দেখাবা। এই চারটার বিন্যাসে কোশ্চেন একটাই পড়বে যে কেন এইটার ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। কি বলবে? স্বাভাবিক বা নিয়মের সাধারণ ব্যতিক্রম। নিয়মের ব্যতিক্রম। এখন তোমরা এই কটা করবা: ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, সিলভার। কুইক, কয় মিনিট সময় নিবা? তাড়াতাড়ি। তো ইলেকট্রন বিন্যাস করব? হ্যাঁ হ্যাঁ ব্যতিক্রম করবো শুধু স্যার। হ্যাঁ হ্যাঁ, শুধু ব্যতিক্রমটাই করো, মানে যেটাই রিয়েল সেটাই করো আর কি। ক্রোমিয়াম অবশ্য এখানে ক্রোমিয়াম, কপার এগুলো করে দেওয়া আছে। ক্রোমিয়াম কপার বাদে করো না হয়, মলিবডেনাম আর সিলভার করো। হয়ে গেছে? না স্যার।
দেখো, এক কোন সময় তো মৌলের পারতাম পরমাণু, কিন্তু এখন পারি না। হ্যাঁ, কোন মৌলের পরমাণুর সংখ্যা হলো, ভর সংখ্যা হলো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই একটি পূর্ণ সংখ্যা, কিন্তু তুমি কপারের পারমাণবিক ভর দেখো তাহলে দেখবে সেটি 63.5, আর 63.5 ক্লোরিনের পারমাণবিক ভর দেখলে দেখবে 35.5। এটা কিভাবে সম্ভব? 5 আসলে এটি হলো আপেক্ষিক পারমাণবিক ভর, সেটাই বা কি? তাহলে আমরা পরমাণুর ভর সংখ্যা তো পূর্ণ সংখ্যা জানি, যেখানে প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগ করলে হয়। তা সেখানে কোনো রকম, প্রোটন তো একটা সংখ্যা, যেখানে পূর্ণ সংখ্যা হবে, তাহলে সেখানে 0.5 কি করে আসে, তাই না? হ্যাঁ স্যার। সেই কনসেপ্ট থেকেই আসলে কিভাবে আসছে সেটা এখানে দেখানো হয়েছে। আমি ছোট্ট একটা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করি, ঠিক আছে? জি স্যার। ধরো একটা পরমাণু, রাইট? Yes, sir. জি স্যার। তো ইলেকট্রনের যেরকম কক্ষপথ থাকে না, তাহলে Hmm. কক্ষপথে কি থাকে? হ্যাঁ। ইলেকট্রন থাকে, থাকে কি না? আর জি Yes, স্যার। sir. একদম থাকে। মাঝখানে কি থাকে? জি স্যার। New- প্রোটন মাঝে কি নিউট্রন। থাকে? ভর থাকে স্যার। পরমাণু, প্রোটন আর প্রোটন আর নিউট্রন। নিউট্রন সংখ্যা থাকে, থাকে কি না? প্রোটন আর নিউট্রন। হ্যাঁ। জি স্যার। ইলেকট্রনগুলো তার বাইরের কক্ষপথে অবস্থান করে, Hmm. তাই না? জি স্যার। Yes, sir. ওকে, তো ভালো করে বুঝবে, আমাদের প্রথম নিয়ম হচ্ছে নিশ্চয়ই একটা পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন থাকে, যতগুলো ইলেকট্রন থাকে, যতগুলো নিউট্রন থাকে, সবগুলো আমাদেরকে ওজন করতে হবে, মানে সবগুলোর ভর নির্ণয় করতে হবে এক কথায়, ঠিক আছে? আমার আমার যদি কোনো Hmm. দেখি যে আমার একটা কেন্দ্রের মধ্যে, মানে নিউক্লিয়াসের ভিতরে, ধরো এটা একটা নিউক্লিয়াস, তার মধ্যে কি আছে? প্রোটন আছে, প্রোটন আর নিউট্রন। প্রোটন আছে, মনে করো প্রোটন আছে 3টা, আর নিউট্রন আছে 4টা, কথা বুঝছো? Hmm. তাহলে এক একটা প্রোটনের একটা ভর আছে, এক একটা নিউট্রনের একটা ভর আছে, তাহলে এখানে 3টা প্রোটন আর 4টা নিউট্রন। তাহলে Yes, সেগুলো sir. সব হিসাব করতে হবে, 3 গুণ প্রোটনের সংখ্যা আর 4 গুণ নিউট্রন সংখ্যা হবে, যা যোগ করতে হবে। এবার এদের বাইরে যে ইলেকট্রন আছে তাদেরও নিশ্চয়ই খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর আছে কি না? ম্যাক্সিমাম অঙ্কেই জি দেখা স্যার। যাবে যে তারা ইলেকট্রনের ভরকে অগ্রাহ্য করেছে, ঠিক আছে? তাহলে আমাদের একটি পরমাণুর Hmm. ভর যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আচ্ছা। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব সেটা হচ্ছে, মনে করো ফ্লোরিনের একটি পরমাণুর ভর আমাদেরকে বের করতে হবে, যদিও এইখানে দেওয়া আছে, তো আমরা ভাবলাম দেওয়া নেই। কার? ফ্লোরিনের, নাকি? ক্লোরিন। জি স্যার। ফ্লোরিনের বের করতে হবে। সবাই কান খাড়া করে শোনো যা বলি। তাহলে আমি ফ্লোরিনের একটি পরমাণুর ভর বের করব, কয়টা? একটি। ধরুন একটি পরমাণু ভর। কার? এফ এর, ফ্লোরিনের ক্লোরিনের। পরমাণুর ভর। আচ্ছা, ফ্লোরিনের প্রোটন সংখ্যা কয়টা? কথা কয় না? 80 9টা। কয়টা? 9টা। 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 এইটা যদি না পারো তাহলে তো তোমাদের সেরকম হয়ে যাবে। 9টা। মানুষ ভর আচ্ছা বলো, ক্লোরিন এক একটা প্রোটনের ভর কত? ক্লোরিনের আছে নয় এক একটা প্রোটনের ভর হচ্ছে 9টা এই যে 9টা ফ্লোরিনের 9 ফ্লোরিনের প্রোটন আছে, 73 into 10 to the power ইয়েস, minus 24 গ্রাম। 1.673 ইন্টু 10⁻⁻24। উল্টো পাল্টা বলতেছো খালি, যোগ। বলো সেখানে নিউট্রন কয়টা ফ্লোরিনে? কথা বলে না। নিউ- নিউটন আছে 9টা। নিউট্রন 9টা। নয়। কেন? ফ্লোরিনের ভর কি 18? 6টা 10টা। 19, আশ্চর্য, 10টা হবে 10টা। 10টা। তো আচরণ করতেছো তো, রাগ হচ্ছে কিন্তু। এক একটার ভর কত? 1.673
5 গুণ 10 টু the 9 উনি বলো এখানে ইলেকট্রন কয়টা আছে? নয়টা স্যার। অন ইলেকট্রনও 9টা। একটার ভর কত? এক একটার ভর কত? মানে ইলেকট্রনমিটার 9.11 9 into Yes, sir. 1 into অন 10 to the power 10 to the power minus minus 28 গ্রাম 28. ও 28। এইটা হিসাব করলে তারপর একটি পরমাণুর ভর বের হবে। যারা বুঝতে পারেনি তাদের জ্ঞাতার্থে আরেকবার বলি, এক একটার ভর যদি ওই হয় তাহলে 9টার ভর 10টার পর আর 9টা প্রোটন 9টা ইলেকট্রন আর 10টা নিউট্রনের ভর টোটাল যোগ করলে একটি পরমাণুর ভর হয়। তোমরা কি বুঝতে পেরেছো? মনে করো জি স্যার। একটা ঝুড়িতে 9টা আপেল, 9টা কমলা আর Yes, sir. 10টা কলা আছে, তখন আমরা কি করি? যদি টোটালটার ভর বের করতে হয় তাহলে সব কি করি? আগে একটা আপেলের ভর বের করি, সব যদি সমান ওজন মানে ভরের হয় তাহলে একটা বের করে তখন কি করি? 9 দিয়ে গুণ করি। গুণ করে দেন। ঠিক এই সিস্টেমে এটা করতে হয়, ঠিক আছে? জি স্যার। এইবার তারে 1.66 × 10⁻24 দিয়ে ভাগ দিয়ে দিলে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। পেরেছো? তাহলে এই পর্যন্ত করবা, 51 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করবা, ঠিক আছে? মনে থাকবে? প্র্যাকটিস Yes, কিন্তু sir. একদম পুরো এমন করে করতে হবে যেন তোমাদের করাইতে আচ্ছা। গেলে আমারই লজ্জা করে যে আল্লাহ Yes, sir. এদের এই সিম্পল জিনিস বারবার করাচ্ছে, এদের তো সব হয়, ঠিক আছে? Sir. ওকে, আচ্ছা তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।